আসসালামু আলাইকুম। শরীফুল হাকাম আবার ফিরে এসেছি। চ্যাপ্টার 5-এর সেকেন্ড অংশটা নিয়ে আজকে কথা বলবো। এটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল অ্যাসেট কমন শেয়ারস, যেগুলো কমন স্টক বা কমন শেয়ারস বলে পরিচিত, সেই ক্ষেত্রে ভ্যালুয়েশন, যেটাকে আমরা ফেয়ার ভ্যালু বা ইন্টারেস্টিং ভ্যালু বলি, সেটা কিভাবে কম্পিউট করা যায়, প্রসেসটা বা টেকনিকটা তো চ্যাপ্টার 3 যেটা টাইম ভ্যালু অফ মানি সেখানটারই কন্টিনিউয়েশন। এই ক্ষেত্রে কোনো নতুন কিছু নেই। যেটা আছে যে ক্যাশ ফ্লোর প্যাটার্নটা কি হয়, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের দাম, এটা তো একটা শেয়ারের সার্টিফিকেট, একটা কাগজ মাত্র, কিন্তু এটার মূল্য কেন? কারণ এটা আপনার হাতে থাকলে আপনি এন্টাইটেলড টু রিসিভ ডিভিডেন্ড। এটা মালিকানার জন্য আপনি একটা টাকা ধরে রাখেন যে এই টাকাটা আপনি বিনিয়োগ করেছেন বা এখন এটার গ্রহণযোগ্য দাম কি। দাম আমরা কর্পোরেট ফাইন্যান্সে সবসময় প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে বের করি। আমরা কমন শেয়ার বা কমন স্টককে 3টা টাইপে ভাগ করব। একটা টাইপ হচ্ছে যেটা একই অঙ্কের ডিভিডেন্ড, প্রতি শেয়ারে একই অঙ্কের ডিভিডেন্ড দিয়ে থাকে। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সম্ভবত, সেটা হচ্ছে যে ডিভিডেন্ডটা প্রত্যেক বছর একটু একটু করে বাড়তে থাকে। এই বৃদ্ধির হারটা মোটামুটি কনস্ট্যান্ট, এটা 5% বা 10% যাই হোক, এটা খুব একটা পরিবর্তন হয় না। এবং তৃতীয়টা হচ্ছে যে বৃদ্ধি তো আছেই, যদি নাও থাকে তাহলে জিনিসটা যে বৃদ্ধিটা একটা সংখ্যা আমরা ব্যবহার করতে পারছি না, আমাদের অ্যাটলিস্ট 2টা প্রবৃদ্ধির হার ব্যবহার করতে হয় বা তার থেকেও বেশি ব্যবহার করতে হয়। বিশেষত এটা যদি একটা নতুন বিজনেস হয় বা নতুন প্রোডাক্ট যেটা বাজারে নতুন এসে লোকজন ব্যবহার করছে, সেটা নিয়ে কাজ হয়। আমরা বেসিক্যালি এক্সেলে যাব, কিছু ইসে আছে আপনাদের পাওয়ার পয়েন্টে কতগুলো ইকুয়েশন আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। একটা জিনিস একটু বলে নেওয়া দরকার কমন শেয়ারের ক্ষেত্রে, যে বাংলাদেশে প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু দেওয়া আছে 10 টাকা করে। এক সময় কোনো শেয়ার 100 টাকাও ছিল, 1000 টাকাও ছিল, কিন্তু কয়েক বছর আগে বলা হয়েছে যে সব শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা থাকতে হবে। এবং প্রথম যখন কোম্পানি বাজারে আসে তখন তার শেয়ারের মূল্য হিসাবে অন্তত 10 টাকার কাছাকাছি হওয়ার প্রয়োজন ছিল। যে কোম্পানির শেয়ার অনেকদিন ধরে বাজারে আছে, সেই কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু জিনিসটার সত্যিকারের কোনো তাৎপর্য নেই। যদি একান্তই তাৎপর্যের কথা বলতে হয় তাহলে এইটুকুই আছে যে বলে যে এত %, 10%, 100%, 50% ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। যেটা আমাদের দেশের বলার প্যাটার্ন, তার মানে হচ্ছে যে 50% ডিভিডেন্ড দেওয়া মানে 5 টাকা ডিভিডেন্ড দেওয়া পার শেয়ার, 10% ডিভিডেন্ড দেওয়া মানে 1 টাকা ডিভিডেন্ড দেওয়া পার শেয়ার। আমেরিকায় গেলে দেখা যাবে আজকাল নতুন কোম্পানিগুলো লেখা থাকে যে নো পার ভ্যালু, অথবা লেখা থাকে যে 1 সেন্ট পার শেয়ার। এটা একটু স্বীকার করে নেওয়া যে শেয়ারের সার্টিফিকেটটা জাস্ট একটা কাগজ, এই কাগজটার কোনো মূল্য নেই। এই কাগজ বিক্রি করে, কাগজে তো আপনাকে একটা মালিকানা দেয়, সেই মালিকানার মূল্যটা কিভাবে বের করা যায়। এবং এটা বের করতে হলে আমাদের নির্ভর করতে হয় টাকার উপরে। ক্যাশ টাকা কত আছে, ক্যাশ টাকা কত পাওয়া যাবে,
ক্যাশের উপরে আপনার পকেটে 100 টাকা থাকলে সেটার ভ্যালু 100 টাকা। কিন্তু কেউ যদি আপনাকে বলে আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন, তার উপরে 100% লাভ হয়েছে, সেই 100% লাভ হয়ে কত হয়েছে আমরা কিন্তু ঠিক জানি না। 1 টাকার 100% হলে সেই শেয়ারের দাম হবে এখন 2 টাকা, আর 100 টাকার 100% হলে সেই শেয়ারের দাম হবে ডাবল, তো 200 টাকা। কেমন? তো এর মধ্যে ওই পার্থক্যটা একটু বোঝার দরকার। পার্সেন্টের থেকে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বললে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি। আমেরিকা ডিভিডেন্ডের ক্ষেত্রে বলা হবে যে প্রত্যেক শেয়ারে 30 সেন্ট করে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে বা 2 টাকা করে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। তাহলে আমি কত ডিভিডেন্ড পাবো সেটা নির্ভর করবে সেই অ্যানাউন্সমেন্টের উপরে এবং আমার কত শেয়ার আছে। তো প্রথমে আসেন আমরা যেটা দেখব যে কনস্ট্যান্ট ডিভিডেন্ড স্টক, এটার ভ্যালুয়েশন কি হয়। যেই কোয়েশনটা এখানে দেখছেন P0, যেটাকে আমরা ধরবো যে এখনকার ইকুইলিব্রিয়াম বা ফেয়ার ভ্যালু, এটা বের করতে গেলে ডিভিডেন্ডকে কে দিয়ে, কে মানে রিকোয়ার্ড রিটার্ন, এখানে কে দিয়ে ভাগ দিলেই আমি ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। তো এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যখন একটা কোম্পানির শেয়ার মোটামুটি সবসময় ফিক্সড থাকে। কী ধরনের কোম্পানির শেয়ার এর ডিভিডেন্ড মোটামুটি ফিক্সড থাকে? ফিক্সড থাকা উচিত না, কারণ ভালো একটা বিজনেস থাকলে জাস্ট বিজনেসের প্রফিটেবিলিটি যদি আপনি ধরে রাখতে পারেন, ইনফ্লেশনের জন্য সেই প্রফিটটা সেই হারে বাড়তে থাকবে। কিন্তু সরকার অনেক সময় চায় কতগুলো বিজনেসে বা কতগুলো বিজনেস অ্যাক্টিভিটি টাইপের অ্যাক্টিভিটিতে এটার কন্টিনিউটি এনশিওর করতে, বিশেষ করে এটা যদি জনস্বার্থে কাজে লাগে। সুতরাং ইলেকট্রিক্যাল একটা কোম্পানি যে একটা এলাকায় ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, সরকার হয়তো চাইতে পারে যে ইলেকট্রিসিটির রেটটা ফিক্স করে দিয়ে রাখবে, ফলে অসম্ভব লাভ করার তেমন সুযোগ নেই এবং এলাকার লোকজন ইলেকট্রিসিটি ভালো মতো পাবে এবং যারা বিনিয়োগ করবে তারা একটা ডিসেন্ট রিজনেবল ডিভিডেন্ড পাবে। আর এরকম আর উদাহরণ কি হতে পারে? পানি সরবরাহ, ভালো পানি, আমরা চাই সবাই ভালো পানি পায়, তাই সেই জন্য তো কাজ লাগে, সেই জন্য টাকা উপার্জন করতে হয়। এখন যদি কোনো লাভ না থাকে তাহলে তো এটা চলতে পারবে না। যাই হোক, সাধারণত যেসব কোম্পানির ডিভিডেন্ড ফিক্স থাকে সেইখানে সরকারের এক ধরনের রেস্ট্রিকশন বা রেগুলেশন কাজ করে, যেই জন্য ডিভিডেন্ডটা খুব একটা বাড়ানো যায় না। আমি একটু এক্সেলে যাই, আপনাদের যদি সেই ক্যাশ ফ্লো টাইপের কথাটা মনে থাকে, আমরা কতগুলো টাইপের ক্যাশ ফ্লোর কথা বলেছিলাম। সিঙ্গেল ফ্লো বন্ড ভ্যালুয়েশনে কি কাজে আসতে পারে যদি এটা 0 কুপন হয়, আসতে পারে আপনি যদি আলাদা করে প্রেজেন্ট ভ্যালু বের করেন, একটা ফ্লো ম্যাচুরিটি ভ্যালু, তার প্রেজেন্ট ভ্যালু কত। সেকেন্ড টাইপ যেটা, সেটা হচ্ছে অ্যানুইটি, যে একই অ্যামাউন্ট একটা নির্দিষ্ট সময় মতো চলবে। একটা নর্মাল অর্ডিনারি বন্ডের ক্ষেত্রে সেটা সত্য, একটা পার্ট অন্তত একই অঙ্ক 5, 10, 15 বছর ধরে গ্যারান্টি দেওয়া হয়। অ্যানুইটি একটা হচ্ছে আনইভেন ক্যাশ ফ্লো, অ্যামাউন্টে চেঞ্জ হয় প্রত্যেক বছর। তো এই পার্টিকুলার কেসে আমি কিন্তু যদি সেই 120 টাকার এটা দেখি যে এটা যদি 6 বছরের একটা ক্যাশ ফ্লো হয়ে থাকে, এটাকে কিন্তু আমি আনইকুয়াল ক্যাশ ফ্লো হিসাবে ধরতে পারি। এই জন্যে যে এটা 120, এটা 120, সবগুলো 120, কিন্তু শেষেরটা যদি আমি একটা নাম্বার ধরি তাহলে এটা 1120। তাহলে আমি ওই ফর্মুলা দিয়েও এটা ক্যালকুলেশন করতে পারবো। আরেকটা ক্যাশ ফ্লো টাইপ আছে অ্যানুইটির মতো, কিন্তু এটা কখনো শেষ হয় না, পারপেচুয়াল ফ্লো। পারপেচুয়াল ফ্লোর ভ্যালুয়েশন আমরা কিভাবে করেছি, আমরা যদি এখানে একটু লিখি
constant dividend stock. একটা কথা তো আগে একটু বলতে ভুলে গেছি যে একটা শেয়ার, কোম্পানির শেয়ার জিনিসটা কি প্রতিজ্ঞা দেয়। আপনি যে শেয়ার সার্টিফিকেট কেনেন, কোম্পানি কি কোনো গ্যারান্টি দেয় আপনাকে যে আপনি এই পরিমাণ ডিভিডেন্ড পাবেন? এটা কোম্পানির ক্ষেত্রে দেওয়া যায় না। কোম্পানি এটাও কোনোদিন বলবে না, কারণ কোম্পানির লাইফ হচ্ছে আনলিমিটেড। কোম্পানি কোনোদিন তাদের নিজেদের শেয়ার কিনবে না। কেমন? আপনি শেয়ার সার্টিফিকেট কোম্পানিকে নিয়ে যেতে পারবেন না, বলবেন যে আমি আপনাদের শেয়ার হোল্ড করছি, এটার ফেস ভ্যালু আমাকে দিয়ে দেন। তারা দেবে না ফেস ভ্যালু। যদি এই শেয়ারের বাজারের দাম 5 টাকা হয়, কোনো পাগলই সেটা করবে না, বলবে না যে হ্যাঁ 10 টাকা দেবো, কিন্তু আমি তো শেয়ার বাজারে এটা 5 টাকা করে পাই, আমি কেন 10 টাকা দেবো? তো সেটা হবে পাগলামি। আর আপনার শেয়ারের সত্যিকারের বাজার দাম যদি 100 টাকা হয়, তখন তো আপনি তো পাগল। আপনি তো কোম্পানির কাছে নিয়ে যে বলবেন না যে এই আমার একটা শেয়ার আছে, আমাকে 10 টাকা দাও। আপনার মাথা কি ঠিক আছে? আপনি তো বাজারে গেলে যে কোনো ব্যক্তির কাছ থেকে 100 টাকা পাবেন। ফলে এই শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে ফেস ভ্যালু জিনিসটার কোনো তাৎপর্য নেই, কারণ এই টাকাটা কিন্তু আপনাকে কোনোদিন ফেরত দেওয়া হবে না। আপনি শেয়ার কিনলে যেটা আশা করতে পারেন যে আপনি ডিভিডেন্ড পাবেন, এবং কোনো এক সময় যদি আপনি চান, বাজারে যদি ডিম্যান্ড থাকে, তাহলে আপনি আপনার শেয়ারটা আর একজনের কাছে বিক্রি করতে পারবেন। এইরকম একটা ক্ষেত্রে সে কনস্ট্যান্ট ডিভিডেন্ডের ক্ষেত্রে আমি যদি বলি যে অ্যানুয়াল ডিভিডেন্ড একটা নাম্বার যে 5 টাকা করে প্রত্যেক বছর ডিভিডেন্ড পাওয়া যায়। এটা টাইম লাইন কি? এটা টাইম লাইন আসলে যেহেতু এটা শেয়ার, এটা শেয়ারের শেষ নেই, এটা চলতেই থাকবে এবং প্রত্যেক বছর আপনাকে 5 টাকা করে দিয়ে যাবে। আপনি এইখানে একটা 5 টাকা পাবেন, এইখানে আর একটা 5 টাকা পাবেন, এইখানে আর একটা 5 টাকা পাবেন, এখানে আর একটা 5 টাকা পাবেন, এরকম করে ইনফিনিটি 1000 বছর ধরে রাখলেও আপনি প্রত্যেক বছরে 5 টাকা করে পাবেন। এইটা হচ্ছে অনুমান। কিন্তু আমরা এটাও জানি, আগে দেখেছি যে দূরের ক্যাশ ফ্লোগুলোর সত্যিকারের কোনো দাম নেই। আপনি যদি 100 বছরের ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করেন, সেটা যা হবে, আপনি পারপেচুয়াল ফ্লো ভ্যালুয়েশন এর ইকুয়েশন যদি ইউজ করেন, এই একই অ্যান্সার আসবে। তো যে কাগজটা নিয়ে আপনি এক্সপেক্ট করছেন যে প্রত্যেক বছর 5 টাকা করে পাবেন, সেই ইসের বদলে আপনি কত দেবেন? একটা কাগজ যেটা আপনাকে এই এক্সপেকটেশন দিচ্ছে যে প্রত্যেক বছর 5 টাকা করে পাবেন, যতদিন কাগজটা হাতে ধরে রাখবেন। তার মূল্য কত হবে? আপনি এখন কত দিতে চান ওই ভবিষ্যতের এই টাকাগুলো পাওয়ার জন্য? এটাকে যদি আমরা লিখি P0, বর্তমান প্রাইস, আমাদের ইকুয়েশনটা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইড বাই আপনার রিকোয়ার্ড রিটার্ন। আমি চ্যাপ্টারে বইয়ে কে ইউজ করেছি ফর রিকোয়ার্ড রিটার্ন। আমার জাস্ট এই দুটো নাম্বার দরকার। এই কেটা আমি এখানে লিখতে পারি, আর প্রত্যেক ডিভিডেন্ড অ্যামাউন্ট এখানে লিখতে পারি। এটা চলতেই থাকবে। এই পার্টিকুলার প্রশ্নে তাহলে আপনার প্রেজেন্ট ভ্যালু কত, এটা লিখি। তাহলে ইকুয়াল 5 টাকা ডিভাইড বাই আপনার রিকোয়ার্ড রিটার্ন। আচ্ছা, আমাদের রিকোয়ার্ড রিটার্নটা তাহলে আগে একটু দেই, একটু বাইরে চলে আসি এটা থেকে। এখানে আমি একটা লাইন ঢুকিয়ে আমি একটা রিকোয়ার্ড রিটার্ন দেব। রিকোয়ার্ড রিটার্ন কে, এটা ধরেন মনে করেন একটু 15% রিটার্ন পেলেই খুশি। তাহলে এই দামটা বের করতে গেলে আপনাকে এটা 15 দিয়ে ভাগ দিতে হবে 0.15। এটা ডেসিমেলে আসতে হবে। কেমন? এই ক্যালকুলেশনটা যদি কমপ্লিট করি,
তাহলে এই শেয়ারের দাম হবে 33 টাকা 33 পয়সা। আর এর এফেক্টটা দেখেন, আপনি যদি 33 টাকা 33 পয়সায় ইনভেস্ট করেন তাহলে আপনি প্রত্যেক বছর 5 টাকা করে পাচ্ছেন। আমি এই ইকুয়েশনটা বদলে আমি যদি চাই আমার রিটার্নটা কত, ফাইন্যান্সে স্পেশালি কর্পোরেট ফাইন্যান্সে আমাদের দুটো প্রশ্নই প্রধান, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন। তো এইখানে একটু অ্যালজেব্রা করলে ইকুয়েশনটা আসে ডিভিডেন্ড ডিভাইড বাই প্রাইস। আমি ধরেন P0 লিখলাম, তাহলে এখানে এটা কত হবে, আমি ডিভিডেন্ড পাচ্ছি 5 টাকা করে, আর আমার বিনিয়োগ করতে হবে 33 টাকা 33 পয়সা করে। এটার দাম কত, যাতে এটা লেখা থাকে আমি এটা এভাবেই রাখছি, তারপরে ক্যালকুলেশনটা এখানে কমপ্লিট করব। এই ক্যারেক্টারটা বাদ দিলে ক্যালকুলেশনটা হয়ে যাবে এবং আপনি পেলেন একই ওখানে আগে ছিল প্রত্যেকে এসছে। আচ্ছা, দেখেন যে আপনি কিন্তু 15% রিটার্নটাই পাচ্ছেন। তো এখানে জাস্ট দুটো ফর্মুলা আছে, দুটো প্রশ্ন আছে। এই পরিমাণ ডিভিডেন্ড হলে ফেয়ার প্রাইস কত, ইকুইলিব্রিয়াম প্রাইস কত, এই দামে আপনি কিনলে বা এই দামে আপনি বিক্রি করলে আপনি 15% রিটার্ন পাবেন। আপনি যদি এই দামে কেনেন তাহলে 15% রিটার্ন পাচ্ছেন। এইটা লকিং করতে গেলে বা এটা এনশিওর করতে গেলে আপনাকে বিনিয়োগ করতে হবে 33 টাকা 33 পয়সা। এটা খুবই সিম্পল, এর মধ্যে এর তেমন কিছু নেই। যদি সব কিছু এক থাকে তাহলে এই শেয়ারের দাম এইখানে 0 টাইমে যা এইখানেও তাই থাকবে, কারণ এই ইকুয়েশনের মধ্যে কোনো টাইম ট্যাগ নেই, সবসময় একই নাম্বার, সেহেতু সবসময় একই মূল্য থাকবে। তাহলে আমাদের বেসিক ইকুয়েশন ভ্যালুয়েশনের হচ্ছে এইটা। এখানে যদি হাইলাইট করি আর একটা প্রশ্ন, কমন প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন, এই টাইপের স্টকে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি ডিভিডেন্ড ডিভাইড বাই প্রাইস। তো প্রথম টাইপের শেয়ার এর ভ্যালুয়েশনটা কিন্তু হয়ে গেল, এখানে তেমন কিছু করার নেই। আমরা দ্বিতীয় টাইপের শেয়ারে যাব, এইখানে থাকার কথা। আমি দ্বিতীয় টাইপের শেয়ারে যাব, যেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ স্টক উইথ ডিভিডেন্ড গ্রোয়িং এট আ কনস্ট্যান্ট রেট। এই টাকাটা সবসময় বাড়তে থাকে, ডিভিডেন্ডের টাকাটা সবসময় বাড়তে থাকে। ডিভিডেন্ডের অ্যামাউন্টটা যদি না থাকে তাহলে কিন্তু আমার কোনো সলিউশন নাই। এই অ্যাসাম্পশনটা হবে যে সবসময় একটা ডিভিডেন্ড আছে এবং ডিভিডেন্ডটা একটা পার্টিকুলার রেটে গ্রো করছে। তো এখন আবার এক্সেলে যে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে ক্যাশ ফ্লোটা কীভাবে আসছে, কেমন। এখানে টাইপটা একটু লিখে দেই, কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড, গ্রোথ স্টক, কনস্ট্যান্ট গ্রোথ স্টক। এটার ভ্যালুয়েশন কীরকম করে হবে, একটি ইনফরমেশন সেট করি তাহলে। এখন যেহেতু আমার D0-তে কোনো ইন্টারেস্ট নেই, আমার যদি এখন শেয়ার না থাকে আমি এখন ডিভিডেন্ড পাবো না। আমি যদি এখন শেয়ার কিনে আমি 1 বছর পর থেকে ডিভিডেন্ড পাবো, তাহলে আমি কি কিনছি, একটা শেয়ার কেনা মানে ফিউচার ডিভিডেন্ড কেনা। তা আমি কি কিনছি, অনির্দিষ্ট কালের জন্য একটা ডিভিডেন্ড সিরিজ, যেটা 5%, 6% বা 10% হারে বাড়তে থাকবে। তাহলে আমার একটা জানা দরকার যে D1 আমার নেক্সট এক্সপেক্টেড ডিভিডেন্ড কত। তো এটা ধরেন আমি এটা লিখলাম যে 8 টাকা। এখন আর কি দরকার আমার, এটা বাড়তে থাকবে একটা পার্টিকুলার হারে।
গ্রোথ জি, ধরেন আমি দিলাম কত পার্সেন্ট দেবো, ধরুন 5% দিয়ে শুরু করি, কেমন? আর আমার রিকোয়ার্ড রিটার্ন কে আমি এটা 15% বলছি। জাস্ট এই 3টা পিস আপনার গল্পের মধ্যে খুঁজে বের করতে হবে, পরীক্ষার প্রশ্নের মধ্যে থেকে এটা খুঁজে বের করতে হবে, তাহলে আপনি আপনার ইকুয়েশনটা সেট করতে পারবেন। সেট করার আগে একটু ভ্যালুয়েশনের মধ্যে যাই, একটু টাইম লাইনের মধ্যে যাই। টাইম লাইনে আমি এটার মধ্যে গেলে টাইম লাইন ড্র করতে পারবো। তো অত বড় ড্র করতে গেলে খালি সময় নষ্ট হবে। শুধু ধরেন যে এটা চলছেই, চলতেই থাকবে। এখানে আমাদের 0, 1, 2, 3, 4, তারপরেও অনেক আছে। তা আমার আর কিছু জানার দরকার নেই, এটুকুই যথেষ্ট হবে। তাহলে আমার প্রথম বছরের ডিভিডেন্ড হচ্ছে 8 টাকা। আমি জাস্ট এভাবে টাইপ করি, যদি 8 টাকা, এগুলো আমি একটু সেন্টার করলে হয়তো ভালো অ্যালাইনমেন্ট হবে, দেখা যাক যেই হোক। এই 8 টাকা পরেরটা কিন্তু হবে 8 টাকা থেকে 5% বেশি। তাহলে আমি এটা এরকম লিখতে পারি যে 8 টাইমস 1.05, 1 প্লাস জি, কেমন? যেটাই হোক। এখন এটার নাম্বার আসলে কত হচ্ছে একটু দেখি না। টাইমস 1.05, 8.4, কেমন? তাহলে তৃতীয় বছরে কত হবে? এই 8.4 যেটা হচ্ছে এই নাম্বারটা আরো 5% বেড়ে যাবে। তাহলে আমি এটা লিখতে পারি যে 8 টাইমস 1.05, 2 বছরের জন্য বাড়বে এই নাম্বারটা। এইটা কত হয়? এটা হবে 8.82। এটা উপরে আরো 5% বাড়বে, তাহলে এটা হবে 8 টাইমস 1.05 raised to third power, মানে এই টাকাটার উপরে আরো 5%। আমি তাহলে এটা করতে পারি টাইমস 1.05। এইভাবে এটা বাড়তেই থাকবে। আর সবগুলোর প্রেজেন্ট ভ্যালু আমার বের করতে হবে। এই টাকার বদলে আমি কত দিতে রাজি আছি, তারপর হচ্ছে এই টাকার উপর আমি কত দিতে রাজি আছি, এই টাকার উপর, এই টাকার এক্সচেঞ্জে আমি কত টাকা দিতে রাজি আছি, এটার উপরে আমি কত দিতে রাজি আছি। এরকম 100টা 200টা যদি করি, সবগুলোর যোগ যদি করি, সেটা হবে প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার ডিভিডেন্ডস। এইখানে এসে একটু অ্যালজেব্রা করে আমরা কিন্তু বের করতে পারি যে আমি তো এইখানে অ্যামাউন্টটা চাচ্ছি P0 টাইমে, সেটা আমি যদি জাস্ট এই নাম্বারটা জানি, এইখানকার নাম্বার, দ্যাট ইজ এনাফ। আমি করব 8 ডিভাইড বাই কে হচ্ছে আপনার রিকোয়ার্ড রিটার্ন মাইনাস জি। এটা অবশ্যই আগে করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা কি করে? এটা সব ফিউচার ডিভিডেন্ডকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে যোগ করে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা। আমি কেমন করে জানবো সেটা সত্যি অ্যালজেব্রা করে দেখানো যায়, কিন্তু আপনি এটাও করে দেখতে পারেন যে এটা একটা সময় এসে
100টা নাম্বার, জাস্ট 100টা নাম্বার এভাবে করে প্রেজেন্ট ভ্যালু নিয়ে এসে যোগ করে দেখেন, আপনার অ্যান্সারটা কিন্তু কম বেশি ওই একই হবে। এইখানে যেমন এটার অ্যান্সার হচ্ছে 8। আচ্ছা, আমি তো লেখাটা থাকুক সেটা চাই, আমি এই সিম্বলটা দিয়ে এখন করব 8 ডিভাইড বাই 0.15 মাইনাস 0.05। এইটা হবে ফেয়ার ভ্যালু। এটা আমি যদি কম্পিউটেশন কমপ্লিট করি তাহলে ফেয়ার বা ইন্ট্রিনসিক ভ্যালু হবে 80 টাকা, তাই না? এই 80 টাকা ফেয়ার ভ্যালু আমি অনেকভাবে বের করতে পারি, এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। আপনি যদি এরকম একটা করেন যে প্রেজেন্ট ভ্যালু আর এই নাম্বারগুলো আপনি অনেকটা লেআউট করে দিলেন 100 বছর, তারপরে প্রেজেন্ট ভ্যালু বের করে যোগ করলেন, খুব কাছাকাছি একটা নাম্বার আসবে। আরেকটা পথ যেটা আছে সেটা কিন্তু আগে স্বীকার করে নেওয়া যে এই ইকুয়েশনটা ভ্যালিড। এখানে আমার কোথায় লেখা উচিত ইনস্টেড অফ 8 এটা লেখা উচিত D1। আর আমি এটা ইকুয়েশনটা এইভাবে বলতে পছন্দ করি যে এই ইকুয়েশনটা it sums the present value of all dividends, all future dividends starting with D1 of 8 টাকা। কেমন? আমার অন্য কিছু জানার দরকার নেই, শুধু D1টা জানলেই হয়। তাহলে আমি যদি সব ফিউচার ডিভিডেন্ড যোগ করতে চাই প্রেজেন্ট ভ্যালুতে, তাহলে আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এখন এই D1টা অনেক সময় এক্সপেকটেশন থাকে প্রবলেমের মধ্যে D1 না দিয়ে D0 আমার লাস্ট নন ডিভিডেন্ডটা দেওয়া থাকতে পারে। তো এটা যদি আমি জানি, আমি এখানে একটা কুইক ক্যালকুলেশন করে তারপরে আমি এটা ডিলিট করে দেব। কেন এটা করলাম আপনারা অনেকেই এটা বুঝতে পারবেন, কিন্তু এই নাম্বারটা আমি দিয়েছি, ধরেন যে 7.62 আমার লাস্ট ডিভিডেন্ড আমাদের এই শেয়ারের জন্য আমার জানা আছে 7.62। আমার এটাও জানা আছে যে গ্রোথ রেট 5%। এই D0 জানা থাকলে আমি D1 বের করতে পারি এইভাবে যে D0 টাইমস 1 একটা ব্র্যাকেট দেই 1 প্লাস G। তো আমার এই পার্টিকুলার কেসে সেটা এসে দাঁড়াচ্ছে, আমি যদি এখানে লিখি 7.62 ডিভাইড বাই না মাল্টিপ্লাইড বাই 1.05। তাহলে ক্যালকুলেশনটা কমপ্লিট করলে কত হবে? এটা ইকুয়াল সাইন দিলে এটা ইকুয়েশনে রূপান্তরিত হবে এবং আমি এই 8 টাকাই পেলাম। তাহলে আপনার কোনো প্রশ্নে আপনার আসলে এই ধরনের স্টকে আপনার জিজ্ঞেস করার দরকার। লোকে একটা প্রশ্ন করলে অনেক কথা বলে, অনেক কথা দরকার নেই। আপনি জিজ্ঞেস করবেন নেক্সট ইয়ারে কত ডিভিডেন্ড পেতে পারি। যদি সেটা বলা না যায় তাহলে একটু খবর নিয়ে দেখা যে লাস্ট ডিভিডেন্ড গত বছর কত দেওয়া হয়েছিল, সেটা হলে আপনি D1 বের করে নিতে পারবেন এই প্রসেসে। আপনার জিটা জানা দরকার। জিটা নর্মালি আমরা ছোট্ট স্মল কেস লোয়ার কেস জি দিয়ে লিখি, আর কেটা হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন। এটা আপাতত দেওয়া থাকবে, এটা তো আকাশ থেকে পড়ে না, নিশ্চয়ই কোনো এক জায়গা থেকে আসে। আমরা এক সময় শিখব কিভাবে ওই নাম্বারটা বের করা যায়। তো তাহলে প্রসেস একটা হলো যে প্রেজেন্ট ভ্যালু অফ কনস্ট্যান্ট গ্রোথ স্টক হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী হবে। এখন তাহলে এটা আমরা মনে করছি যে accepted valuation formula for stock with dividend growing at a constant rate.
এখন এটা কতগুলো জিনিস আপনার বোঝা দরকার। আমরা কিন্তু খুব বেশি ইনফরমেশন চাই না, কিন্তু এই ইকুয়েশনটা যতদিন গ্রোথ কনস্ট্যান্ট আছে, ডিভিডেন্ড আছে, আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন এই টাইমলাইনের যে কোনো জায়গায়। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে 3 বছর পরে এই শেয়ারের দাম কত হবে, 3 বছর পরে তো সামনের, এই বছর চলে গেল, পরের বছর চলে গেল, আপনি এখান থেকে শুরু করবেন, এটা তখন 0 হয়ে যাবে, এটা হবে 1। 3 বছর পরে, 3 বছর পরে ডিভিডেন্ড হবে 8.82। আমার এখানে যেমন P0 starts with D1, তাহলে P3 will start with D4 divide by K minus G। তো সেটা কত হলো? তাহলে আমি যদি ক্যালকুলেশনটা করি, এখান থেকে নাম্বার নেই 8.82, এটা দিয়ে নেই 8.82, and আমরা এটাকে ভাগ দেব 0.15 minus 0.05 দিয়ে। এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটার দাম এখানে এসে দাঁড়াচ্ছে equal $88.2, এখানে ছিল 80, এখানে হচ্ছে 88.2, এখানে পাস না থাকলেও চলবে। তো আমি যদি তাহলে P4 চাই, তাহলে আমার ইনফরমেশন দরকার D5, তাহলেই আমি বের করতে পারবো। এই দামটা এই একই হারে প্রত্যেক বছর বাড়তে থাকবে। দামটা যদি আমি এই লাইনে লিখি, এটা হবে 80, এইখানে পরের বছর দামটা বাড়বে, গ্রোথ রেট হচ্ছে 5%, তারপরের পার্সেন্ট বাড়বে আরও 5%, তারপরের বছর বাড়বে আরও 5%। থিওরিটিক্যালি যদি এইগুলো ভ্যালিড থাকে তাহলে এটাও একই কথা হওয়ার কথা, টাইমস 1 প্লাস G 3 বছর পরে 3। আপনি দেখবেন যে একই অ্যান্সার আপনি পাবেন। আমি এখানে তাহলে লিখব P হচ্ছে 80, একে আমি গুণ দেব 1.05, 3 বছরের গ্রোথ, এইভাবে লিখব। এবং এটা যদি কপি করে ক্যালকুলেশনটা করি তাহলে দেখবেন যে একই অ্যান্সার আসবে। একই অ্যান্সার তো আসে নাই, কারণটা কি, D0 তো আছে, এটা 2টা পাওয়ার লাগবে, 3টা না, 2টো পাওয়ার লাগবে। কেন? আমি তো এখানে আছি 80 টাকা এই জায়গাটায়, তাই না? তাহলে 80 টাকা এই জায়গায় বর্তমান, 1 বছর পরে হবে এইটা, 2 বছর পরে, 1 বছর পরে আপনার পাওয়ার হবে, একটা বাড়ছে, তাই না, 2 যাচ্ছে। আর এটা হচ্ছে পাওয়ার যাবে 2, তাহলে 3 বছরের গ্রোথ এখানে আসছে। এটা যে তাহলে থামবে এইখানে 82। যখন আমি ধরেছি সব সময় এক স্টেপ বাইরে দামটা আসে। আমি যদি এটা ধরি তাহলে আমার দাম আসবে P2, P3 না। তো আমি যদি এটা ইউজ করে থাকি তাহলে এটা আসলে P2। তাহলে এই ইকুয়েশনে এসেও আমার এই কাজটা করতে হবে। P2 হচ্ছে P0 is to second power। তাহলে বেসিক্যালি কি জিনিস দেখলাম এই টাইপের স্টকে, আমার জানা দরকার শুধু নেক্সট ডিভিডেন্ড, রিকোয়ার্ড রিটার্ন আর গ্রোথ রেট। যে গ্রোথ রেট চেঞ্জ হবে না, যতদিন আপনি দেখবেন ততদিন আপনি এই হিসাবেই রাখবেন। তাহলে এইখানে দাম যেটা পেয়েছি, এখানে
2 দেওয়া আছে। অলরাইট, এখন জাস্ট আর একটা জিনিস দিয়ে এই টাইপের এটা শেষ করে দেব। আমি কিন্তু এইখানে যে ধরে নিচ্ছি যে ইনফিনিট লেন্থের জন্য আমি এই শেয়ারটা ধরে রাখবো। সেটা দরকার কি? আমি যদি জাস্ট 4 বছরের জন্য এই শেয়ারটা ধরে রাখি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি এই প্রবলেমের একই সলিউশন পাবো। একই সলিউশন কিভাবে পাবো? আমি যদি এখন শেয়ারটা এইখানে কিনি, যে দামেই কিনি না কেন, আমি এই ডিভিডেন্ড পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, তারপর আমি বিক্রি করে দেব। তাহলে আমি কি পাচ্ছি? আমি এখান থেকে কপি করে যদি নিয়ে আসি নাম্বারগুলো, আমার ডিভিডেন্ড আছে এইখানে, এটা আমি নিলাম এইখানে, এটা ইকুয়াল টু দিস। তারপরে যদি এরকম করে নিয়ে আসি, এই নাম্বারটা পেলাম। আর একটা কি করা যাবে? এটার ইকুয়েশন, এটা কোন ইকুয়েশন দিয়েছে? যাই হোক, এটা বাড়ার কথা 5%, তাই না? তাহলে 9.261 টাইমস 1.05, এইটা হবে আপনার D5। আমি যদি বলি যে আমি এই শেয়ারটা এখন কিনবো, 4 বছর ধরে রাখবো, তারপরে আমি বিক্রি করে দেব, তাহলে আমি এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এবং আমি 4 বছর পরে শেয়ার বিক্রি করে এই P4 পাবো। P4 বের করতে গেলে আমার কি দরকার? আমার দরকার D5। D5 কিন্তু এখন আমি জানি এই যে এটা হচ্ছে D5, এটাকে আমি ভাগ দেব K মাইনাস G দিয়ে। তাহলে নাম্বারটা কত আসে? ইকুয়াল টু এই নাম্বারটা ভাগ 0.10, 0.15 মাইনাস 0.05, এই নাম্বারটা। কেমন? এখন আমার টোটাল ক্যাশ ফ্লো যদি আমি বলি, টোটাল ক্যাশ ফ্লো আমার এখানে আছে 8 টাকা, এখানে আছে 8.4, এখানে 8.82, এইখানে কিন্তু দুটো নাম্বার আছে। আমি ডিভিডেন্ডও পাবো, শেয়ার বিক্রি করে এই টাকাটাও পাবো। এখন আমার একটা আনইকুয়াল ক্যাশ ফ্লো 4 বছরের চলে এসছে। আমি ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে বের করতে পারি যখন ক্যাশ ফ্লোটা আনইকুয়াল। অ্যামাউন্টটা যদি আমি ফর্মুলায় যাই, ফাইন্যান্সিয়ালে, আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা নিতে হবে। এই যে নেট প্রেজেন্ট ভ্যালু, আমার রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 0.15, আর আমি সবসময় ফার্স্ট ইয়ার থেকে ক্যাশ ফ্লোগুলো নেব। দেখেছেন একই নাম্বার এসছে, P0 is 80, P0 is 80। কেমন? তাহলে আজকে এখানেই শেষ করি এই পার্টটা, আর একটা করবো আমরা তারপরে। বেসিক্যালি আমাদের এই ইকুয়েশন, এটা ইকুয়েশনটা কি করে? সামস দি প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার ডিভিডেন্ড। এটা আমরা অল্টারনেটিভলি এইরকম একটা করতে পারি যে আমরা শেয়ারটা 3 বছর বা 4 বছর ধরে রাখবো, তারপরে শেয়ারটা বিক্রি করবো। তাহলে আমি কি পাচ্ছি? তার প্রেজেন্ট ভ্যালু। কেমন? সেটা আনইকুয়াল ক্যাশ ফ্লো প্যাটার্ন ধরে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবেন। সেটাই হবে ইন্ট্রিনসিক ভ্যালু, ফেয়ার ভ্যালু, মার্কেট ভ্যালু, ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ দ্যাট শেয়ার। শেয়ার কিনে আপনি কি পাচ্ছেন? ক্যাশ ফ্লো পাচ্ছেন, ডিভিডেন্ড আর শেয়ার প্রাইস। এটার মধ্যে আসলে কোনো জাদু নেই। কেউ আপনাকে বললো যে এই শেয়ারের দাম 300 টাকা উঠবে, এই শেয়ারের দাম 300 টাকায় ওঠার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনি নিজের হয়ে জাস্টিফাই করবেন যে শেয়ারের ভ্যালু রিজনেবল কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। শিগগির আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার সাথে ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেক শুক্রবার আর সোমবার আপনাদের সামনে হাজির হব। মাঝখানে যে সময় থাকবে সেই সময়ে আপনারা
ভিডিওগুলো দেখবেন, এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আপনাদের যথেষ্ট সময় থাকবে বারবার দেখবেন। কোনো প্রবলেম যদি মনে করেন যে ঠিক বুঝতে পারছেন না, মেসেজ দেওয়ার চেষ্টা করতে পারেন আমাদের, কিন্তু একটু সবসময় একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আশা করি আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আবার দেখা হবে সামনে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।